বিএনপি আগামীতে নির্বাচনের মাধ্যমে একটা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করবে। জামাতের আমির কিংবা চরমনায় পীর সাহেব, তারেক রহমান এবং বেগম খালেদা জিয়ার মতো যারা জাতীয় নেতা, তাদের কোনো আসলে কোনো দলের প্রার্থী থাকা উচিত। তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে এয়ারপোর্ট থেকে ৩০০ ফিট পর্যন্ত লোকে লোকারণ্য, এটি কিন্তু কার্যত দেশের মানুষের একটা অগ্রিম বার্তা যে বিএনপির বা তারেক রহমানের প্রতি একটা সমর্থন। সেই জায়গা থেকে বোঝাই যাচ্ছে যে বিএনপি আগামীতে নির্বাচনের মাধ্যমে একটা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করবে। কাজেই সেক্ষেত্রে আমাদের অনুরোধ থাকবে সকলকে যে আমাদের বিশেষ করে আমরা কিন্তু জোটের সাথে আছি, এখন আমার এখন বিজয় হলেই কিন্তু হবে না, এই জোটকে সরকার গঠনের জন্য বিজয়ী করতে হবে। কাজেই সেই জায়গা থেকে বিএনপির প্রার্থী তাদের উচিত হবে যে বড় দল হিসেবে যে কোনোভাবেই যেন তাদের প্রার্থী না হারে। কারণ ধরেন আমার ব্যক্তিগত রাজপথ থেকে একজনকে আমরা হারিয়ে দিলাম, এতে কিন্তু দলের আসন ছুটে যেতে পারে। এবং আরও একটা কৌশলগত গুরুত্বপূর্ণ দিক হচ্ছে যে আগামী নির্বাচনে রাজনৈতিক দলগুলো যে প্রাপ্ত ভোট পাবে সেটার অনুপাতেই কিন্তু উচ্চকক্ষে প্রতিনিধিত্ব নিশ্চিত। আশা করি এটা সকলেই উপলব্ধি করবে। বিএনপির একটা ইতিবাচক দৃষ্টিভঙ্গি আপনারা শুনছেন অনেক আগে থেকে, তারা বলছেন জাতীয় সরকার করবেন সকলকে নিয়ে। এবং তারই অংশ হিসেবে আমরা দেখেছি যে বিভিন্ন দলের নেতৃবৃন্দ কীভাবে সংসদে যেতে পারে, যেখানে বিএনপি একটা বড় দল হিসেবে তাদের সার্বজনীন রিসার্চ থেকে মনে করেছে যে অন্য প্রতীকে নির্বাচন করলে ঝুঁকি, সেখানে তারা পরামর্শ দিয়েছে যে আপনারা ধানের শীর্ষ নির্বাচন করেন। এবং আমাদের অনেক দলের শীর্ষ নেতারাও কিন্তু কৌশলের অংশ হিসেবে ধানের শীর্ষ নির্বাচন করছে। এখানে আলহামদুলিল্লাহ শুরু থেকে মানুষের এলাকার ছেলেদের একটা সিম্প্যাথিক সমর্থন থাকার ফলে আমরা আশা করি যে বিএনপির নেতৃত্বের সহায়তা পেলে আমরা এখানে জয়লাভ করব। এবং আমি তাদেরকে নিয়ে পথ চলতে চাই, তাদেরকে নিয়েই আগামীতে কাজ করতে চাই। এবং আমার দৃঢ় বিশ্বাস যে মামুন ভাই আমাদের সাথেই থাকবেন। শেখ হাসিনার ১৭ বছরের আন্দোলন সংগ্রামে যারা স্যাক্রিফাইস করেছে, নিশ্চয়ই যারা দলের যে সিদ্ধান্ত মেনে নেবে, হয়তো সাময়িক ক্ষোভের বশবর্তী রাগ অভিমান থেকে হয়তো মনোনয়ন দিয়েছেন, কিন্তু বিএনপির বিশেষ করে ভারপ্রাপ্ত চেয়ারম্যান আশা করি ডেকে কথা বললে তার এই রাগ থাকবে না। এবং আমার জায়গা থেকে একটু বলছি, শুধু মামুন ভাই, এখানে সকল দলের প্রার্থী সমর্থকদেরকেই আমি বলবো যে আমি নির্দিষ্ট কোনো দলের প্রার্থী হয়ে বা নির্বাচন করতে এখানে আসিনি। দল মত নির্বিশেষে সকলকে নিয়ে কাজ করতে চাই, সকলের জন্য কাজ করতে চাই। এখানে জামায়াত ইসলামী আন্দোলনের যারা প্রার্থী হয়েছে তারা আমরা বলেছি যে আমাদের নির্বাচন এখন জোট করেছি, জোটের আগে যে জামাতের আমির কিংবা চরমনায় পীর সাহেব, তারেক রহমান এবং বেগম খালেদা জিয়ার মতো যারা জাতীয় নেতা, তাদের কোনো আসলে কোনো দলের প্রার্থী থাকা উচিত। আচ্ছা, এই যে দলের সিদ্ধান্ত করা যদি মামুন ভাই নির্বাচন করে, সেক্ষেত্রে আপনার উপরে প্রভাব পড়বে কিনা, জাতীয়তাবাদী যে ভোট ব্যাংক সেটি দুই ভাগে বিভক্ত হবে কিনা, সেই সুযোগ জামায়াত ইসলামী নেবে কিনা? আমার মনে হয় না যে জাতীয়তাবাদী কর্মীরা, নেতারা আসলে দলের চেয়ে কোনো ব্যক্তির সিদ্ধান্তকে গুরুত্ব দেবে। এই দল, এই সমস্ত বড় দলগুলোতে আপনারা দেখেছেন অনেক বড় বড় জাতীয় নেতা ছিলেন, দল থেকে সিটকে পড়ে কিন্তু জাতীয় রাজনীতি থেকেও অন্ধকারে হারিয়ে গেছে। কাজে এইখানে দলের বাইরে গিয়ে আমার মনে হয় না যে কেউ আসলে শেষ পর্যন্ত প্রার্থী হিসেবে থাকবে। তো আমার জায়গা থেকেও আমার আহ্বান থাকবে, মামুন ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন, কবির ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি। কাজে বড় ভাই হিসেবে আমি তাকে আহ্বান করবো যে আসেন একসাথে কাজ করি। যেহেতু আপনারা একটা বড় দল করেন, বিএনপি যদি সরকার গঠন করে, দলের নেতাদেরকে মূল্যায়নের অনেক জায়গা আছে। বিএনপির সমর্থিত একটা প্রার্থী হিসেবে যেহেতু তারা আমাকে সমর্থন করেছে, আমিও বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মীদেরকে বলবো যে আমার যদি কোনো আচার আচরণে আপনারা রাগ অভিমান ক্ষোভ থাকে, আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। এই অঞ্চলেরও সকল মানুষকেই বলবো যে আমি ব্যক্তিগতভাবে কাউকে কখনো কটু কথা বলি নাই, কাউকে আক্রমণ করার কথাও বলি নাই, কিন্তু আমি নিজে আক্রমণের শিকার হয়েছি, কটু কথার শিকার হয়েছি। এখনও তীব্র মন্তব্য শুনি আমাদের ঘনিষ্ঠ লোকজনের আশপাশে বিশেষ করে। তো সেই জায়গা থেকে আমি অনুরোধ করবো যে এই সোশ্যাল মিডিয়া কিংবা সামাজিক যোগাযোগের মাধ্যমে আমরা যেন এই ধরনের মন্তব্য করে পরিস্থিতিকে উত্তপ্ত না করি। সরকারের যে লক্ষ্য উদ্দেশ্য বাংলাদেশের ইতিহাসের একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচন করা, যেখানে সকল প্রার্থীরা নির্বিঘ্নে প্রচার প্রচারণা করবে, কাজ করবে। এবং সরকারকে যদি রাজনৈতিক দলগুলো সহযোগিতা না করে, তারা কিন্তু কখনোই সেই লক্ষ্যে পৌঁছাতে পারবে না। এবং আগামীর যে নির্বাচন, এটি কিন্তু একটি ঐতিহাসিক নির্বাচন। বাংলাদেশ স্বাধীনের পরে ৭২-এ যেভাবে আমরা দেখেছি যে সংসদ আপনার সেই সময় সংবিধান সংস্কার সভা বা গণপরিষদ হিসেবে যেমন কাজ করেছিল, ঠিক একইভাবে আগামীর যে সংসদ, সেই সংসদ কিন্তু প্রথম ৬ মাস গণপরিষদ কিংবা সংবিধান সংস্কার সভা হিসেবে কাজ করবে। অর্থাৎ এই জুলাই গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে যে জুলাই জাতীয় সনদ যেটা জারি হয়েছে, অধ্যাদেশ হয়েছে, সেটিকে পাশ করবে আগামী সংসদ। কাজে এই সংসদ একেবারেই একটা
মানে ঐতিহাসিক এবং গুরুত্বপূর্ণ একটা সংসদ। এই সংসদে জুলাই গণ অভ্যুত্থানের সকল অংশীদারদের একটা প্রতিনিধিত্ব থাকা দরকার। তাই আমরা মনে করি যে জুলাইয়ের আন্দোলনকারী রাজনৈতিক দলসমূহ যেন সেই সংসদে থাকতে পারে।